প্রথম দিনে আমরা হাতিশালাতে করেছিলাম, ওখানে 360 জন প্রচার হচ্ছে, কিন্তু ওরা 363 জন হয়েছিল। আমি ভুল প্রচার করেছিলাম, ব্লাড ব্যাংকে ফোন করে জানতে বললাম 363 জন রক্ত দিয়েছে, যার মধ্যে 104 জন মহিলা ছিল। 15 তারিখে ফুলবাড়িতে জাগলগাছি অঞ্চলে 126 জন রক্ত দিয়েছে, যার মধ্যে 44 জন মহিলা ছিল। রক্তের যখন আমাদের প্রয়োজন হয়, আমরা একবারের জন্য গিয়ে বলি না আমি অমুক রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী, আমাকে অমুক দলের রক্ত দাও, বা আমি অমুক ধর্মে বিশ্বাসী, আমার অমুক ধর্মে রক্ত দাও, বা আমি অমুক দেতে বিশ্বাসী, আমাকে অমুক রক্ত দাও, এ কথা আমরা বলি না। আমরা রক্তে জাত ধর্ম বর্ণ দেখি না, কিন্তু দুঃখের বিষয় আজকের দিনে শাসক দ্বারা রক্তের রাজনৈতিক রঙও লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে শুধুমাত্র আইএসএ ভাঙতে পারবে না, জনগণকে দায়িত্ব নিতে হবে। রক্তের যেমন রাজনৈতিক রক্তের যেমন ধর্মীয় পরিচয় নয়, ঠিক একইভাবে রক্তের কোনো রাজনৈতিক পরিচয় আমরা হতে দেব না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, আমরা যারা উপস্থিত হয়েছি 90 দিন পরে যেখানে যে কেউ রক্তদান শিবির করলে আমরা সেই রক্তদান শিবিরে গিয়ে আমাদের মূল্যবান রক্ত দেব, আমাদের স্বাস্থ্য ভালো রাখবো, যেমন সাথে সাথে ওই শিবির থেকে আমরা সম্প্রীতির বার্তা দেব, সৌহার্দ্যের বার্তা দেব, ঐক্যের বার্তা আমরা ওখান থেকে পাঠাবো। আমি আপনাদের বলি, নির্লজ্জ এরা কত বড়, এরা আমাদের রক্তদান শিবিরগুলোকে আটকানোর বিভিন্নভাবে অপচেষ্টা করেছে। যারা আটকাবার চেষ্টা করেছে নিশ্চয়ই জানেন তারা শাসকে আছে। আপনাদের কাছে অনুরোধ করছি, সেই শাসকের কোনো সময় যদি রক্তের প্রয়োজন হয়, তারাও যদি আমাদের কাছে রক্তের চায়, রক্তের কার্ডের বা রক্তের প্রয়োজনের কথা বলে, আমরা নির্দ্বিধায় তাদেরকে রক্ত দিয়ে সহযোগিতা করব, তাদের সাথে আমরা ঘৃণিত রাজনীতি করব না। সাথে সাথে এটাও বলি, শাসক যদি কোনো সময় রক্তদান শিবির করে, ওরা তো করে না ভয়েতে। আমরা 10 দিন করেছি, ওদের কি দরকার ছিল? না ডিস্টার্ব করে ওদের 20 দিন করে রেকর্ডটাকে ভেঙে দিই। আমি বলবো আজকে আমাদের এখানে, আমি লিস্ট ধরে বলছি, প্রথম দিনে আমরা হাতিশালাতে করেছিলাম, ওখানে 360 জন প্রচার হচ্ছে, কিন্তু ওরা 363 জন হয়েছিল। আমি ভুল প্রচার করেছিলাম, ব্লাড ব্যাংকে ফোন করে জানতে বললাম 363 জন রক্ত দিয়েছে, যার মধ্যে 104 জন মহিলা ছিল। 15 তারিখে ফুলবাড়িতে জাগলগাছি অঞ্চলে 126 জন রক্ত দিয়েছে, যার মধ্যে 44 জন মহিলা ছিল। 16 ডিসেম্বর অর্থাৎ তৃতীয় দিন কাটাডাঙ্গা ভোগালী 2 নম্বর অঞ্চলের আয়োজনে হয়েছিল, 302 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে 89 জন মহিলা ছিল। 17 ডিসেম্বর দক্ষিণ গাজীপুর বিলদারি পাড়াতে পোলেরহাট 2 নম্বর অঞ্চলে রক্তদান শিবিরে 421 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে 112 জন মহিলা ছিল। 18 ডিসেম্বর পঞ্চম দিনে কৃষ্ণমাটিতে চালতাবেড়িয়া অঞ্চল কমিটি আয়োজনে হয়েছিল, 444 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে 138 জন মহিলারাই রক্ত দিয়েছিলেন। 19 ডিসেম্বর ষষ্ঠ দিন ভগবানপুর অঞ্চল নাটাপুকুরে প্রোগ্রাম হয়েছিল, 370 জন রক্ত দিয়েছিল, যার মধ্যে আমার মা বোনেদের মধ্যে 133 জন এগিয়েছে রক্ত দিয়েছিলেন। 20 ডিসেম্বর রক্তদান উৎসব মহোৎসবের সপ্তম দিন ছিল, নলমুড়ি দক্ষিণ পাড়াতে প্রাণগঞ্জ অঞ্চল আয়োজিত, সেখানে 237 জন রক্ত দিয়েছিলেন, যার মধ্যে 93 জন আমার মা বোন ছিলেন। 21 ডিসেম্বর অষ্টম দিন মধ্য ভোগালী 2 নম্বর অঞ্চলের আয়োজনে হয়েছিল, সেখানে 550 জন রক্ত দিয়েছিলেন, যার মধ্যে 237 জন মহিলারা এগিয়ে এসেছিলেন। 22 ডিসেম্বর রক্তদান মহোৎসবের নবম দিনে নারায়ণপুর অঞ্চলে নারায়ণপুর হাই স্কুলের ওখানে করেছিলাম, সেখানে 222 জন রক্ত দিয়েছেন, যার মধ্যে 74 জন মহিলা ছিলেন। আজকে আমি খবর নিলাম 400-এর অধিক মানুষ রক্ত দিচ্ছে, টার্গেটে আছে ওটা 500 পার করা। এখানেও মহিলাদের উপস্থিতি কিন্তু পুরুষের থেকেও কোনো অংশে কম নয়। আমরা ওই সমাজ ব্যবস্থা চাইছি, যে সমাজ ব্যবস্থাতে মহিলা পুরুষ নির্বিশেষে মাথা তুলে বাঁচবে। সংবিধান আমাদের অধিকার দিয়েছে, এবং সেখানে জাত ধর্ম বর্ণ লিঙ্গের কোনো ভেদাভেদের কথা বলেনি। কেন আমরা কুক্ষিগত করে রাখবো? কেন আমরা ডিস্টার্ব করব? মানুষের অধিকার নিয়ে মানুষ বেঁচে থাকুক, এই আহ্বান আমরা করি। এ জায়গায় দাঁড়িয়ে বলছি, এই রেকর্ড তো আইএসএফ তৈরি করতে পেরেছে কাদের জন্য? আপনাদের জন্য। বিশ্বজিৎ একটা বক্তব্যের মধ্যে বলেছিলেন যে নওশাদ সিদ্দিকীর ভাঙড়ের শেষ কথা বলবে, আমি সহমত নয়।
ভাঙড়ের শেষ কথা কারা বলবে? ভাঙড়ের চটে বসে থাকা লোকেরা শেষ কথা বলবে, ভাঙড়ের ভোটাররা শেষ কথা বলবে, ভাঙড়ের রাজারা শেষ কথা বলবে, কোন প্রজারা ভাঙড়ের শেষ কথা বলবে না। ভাঙড়ের রাজা আপনারা। ভোটের সময় আপনাদের দাঁড়ে দাঁড়ে আসি, মামা খালা জ্যাঠা মাসি পিসি ভোট দেন করি। ভোটের পরে আর 4.5 বছর দেখতে পাওয়া যায় না। কোন সার্টিফিকেটের প্রয়োজন হলে মেম্বার থেকে শুরু করে এমপির বাড়ির দ্বারে গিয়ে জুতো ক্ষয়ে যায়। আর সে যখন ভোটের সময় আসে, এমপি আপনার দ্বারে চলে আসে। আপনারা সজাগ হন, সতর্ক হন। সময় আসবে 5 বছর ধরে এমপি পর্যন্ত আপনার দ্বারে দাঁড়িয়ে পরিষেবা দেবে। আপনি একটু সজাগ হন আর সতর্ক হন। 500,000 টাকা দিয়ে ভুলিয়ে দিলে হবে না, স্বাস্থ্য সাথী কার্ড দিয়ে ভুলিয়ে দিলে হবে না। আপনাদের বক্তব্য আমাদের বিকাশ স্যার বললেন, স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজনটা কি আছে? স্বাস্থ্য পরিষেবা দেবে, আমার ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে। সংবিধান খুলুন না, 12 থেকে 35 ধারা অবধি দেখুন না। স্বাস্থ্যের দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার সুকৌশলে একটা আমাদের মৌলিক অধিকারটাকে তাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য স্বাস্থ্য সাথী কার্ড করে দিচ্ছে, মানে দায়িত্ব কাঁধ থেকে নামিয়ে দিচ্ছে। আমাদের বক্তব্য যে স্বাস্থ্য সাথী কার্ডের থেকে বড় কথা আমাদের জাগলগাছি, এই আপনার নলমুড়ি আর জিরেনগাছার হসপিটালগুলোকে উন্নত মানের করুক। এখানে যাতে আমরা স্বাস্থ্য পরিষেবা পেতে পারি তার ব্যবস্থা করা হোক। এটা করছে না, আমাদের আওয়াজ তুলতে হবে। মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে, মা যখন চিকিৎসা পরিষেবা নিতে যাচ্ছে 10,000 15,000 বিল করে দিচ্ছে। মায়ের হাতে 500,000 মাসে দিচ্ছে। মায়ের সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়তে যাচ্ছে, প্রথম তো দুর্নীতি করে অল্প কিছু টিচার পাঠিয়েছে, এমন টিচার পাঠিয়েছে খোঁজ নিয়ে দেখুন যুক্ত অক্ষর বানান করতে পারে না। আপনার সন্তানকে যে ভবিষ্যৎটা বুনিয়াদী শিক্ষা যেখান থেকে অর্জন করবে সেটা ধ্বংস করে দিচ্ছে। খোঁজ নিয়ে দেখুন, আপনার ওই প্রাইমারি স্কুলে গিয়েই দেখতে পাবেন 400-500 ছাত্র ছাত্রী আছে, সেখানে 4-5 জন মাত্র শিক্ষক দেওয়া আছে। আপনার সন্তানের বুনিয়াদী শিক্ষার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে। মায়ের হাতে 500 দিচ্ছে, মায়ের সন্তানটা যখন উপযুক্ত উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে, চাকরি পাওয়ার যোগ্য, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা চাইছে, না হলে আপনার সন্তানের মেধাটাকে বিক্রি হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে। ভাই মাকে বলবে আওয়াজ তুলুন, 500,000 পরে হবে। আপনার বাড়ির সন্তানটা যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে। মাকে বলবে আওয়াজ তুলুন, আপনি যে ট্রিটমেন্টটা নিতে যাচ্ছেন বেসরকারিতে যাওয়ার প্রয়োজন নাই, স্বাস্থ্য সাথী কার্ডের প্রয়োজন নয়। আপনি নলমুড়ি জিরেনগাছা হসপিটাল, নলমুড়ি হসপিটালে যাতে এই পরিষেবাটা পান, আপনাকে ছুটে কলকাতায় যেতে না হয়, তার আওয়াজটা তুলতে হবে। এ কথাই যখন আমরা বলি আমাদেরকে বিভিন্ন ভাবে দেখে দেয়। যখন আইনের লড়াই করে, যখন অন্যায় সংগঠিত হচ্ছে, যখন লোকাল প্রশাসন, সকলের কথা বলছি না, যে অংশটা বিকিয়ে যাচ্ছে, আমরা যখন বিচার পাচ্ছি না প্রশাসনের কাছ থেকে, যখন কোর্টের দ্বারস্থ হচ্ছি, আমাদের অ্যাডভোকেটদের সম্পর্কে তারা কুমন্তব্য করে অ্যাডভোকেটদেরকে ডিস্টার্ব করছে, যখন সমস্ত বাধা বিপত্তিকে উপেক্ষা করে অ্যাডভোকেটরা সিটডারা খাড়া রেখে সোজা রেখে এই চোরেদেরকে যে চুরি হয়েছে চাকরি এটা প্রমাণে যখন মরি হয়ে উঠছে, যখন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিরা তাদের ন্যায়কে, তাদের বিচার ব্যবস্থায় তারা যেখানে আছে সেটাকে আরো শক্তিশালী করার জন্য কোন অপশক্তির কাছে মাথা নত না করে তারা যখন লড়াই দিচ্ছে, তাদেরকে বিভিন্ন ভাবে তাদেরকে ডিস্টার্ব করছে। বন্ধুগণ, সময় এসেছে এই গণতন্ত্র, এই বিচার ব্যবস্থা, এই আইন ব্যবস্থা তখনই সম্পূর্ণরূপে সুরক্ষিত থাকবে যখন জনগণ জাগ্রত থাকবে। জনগণকে জাগ্রত হতে হবে। কোন উকিলের সম্পর্কে, কোন জজের সম্পর্কে, কোন পুলিশের সম্পর্কে যদি শাসক ডিস্টার্ব করার চেষ্টা করে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ওই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে, তাদের হয়ে গলা ফাটাতে হবে। একটু ভাবুন, যদি আমরা যেখানে বিচারের শেষ স্থল বলে জানি কোথায় কোর্ট, সেখানকার জজেরাদেরকেও যদি বিচার ব্যবস্থাকে যদি গ্রাস করে নেয়, তাহলে বিচার কোথায় গিয়ে পাবো ভাই? এরা ভয় দেখিয়ে, ধমকে চমকে, লোভ দেখিয়ে ওই বিচার ব্যবস্থাকেও কুলসিত করার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করছে। তো আমরা প্রস্তুত আছি, আপনাদেরও প্রস্তুত থাকতে হবে, আপনাদেরও জাগ্রত হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। যে কোনো জজ থেকে শুরু করে, কোন আধিকারিক থেকে শুরু করে যে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে, তাদেরকে যদি ডিস্টার্ব করে, আমরা ভারতীয় নাগরিক, পশ্চিম বাংলার নাগরিক, বাংলার অধিবাসী, আমরা ঐক্যবদ্ধ হয়ে যারা ন্যায়ের পক্ষে লড়াই করছে তাদের পাশে আমরা থাকব। প্রয়োজনে
প্রয়োজনে আগামী দিনে যদি কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতিদের যে অত্যাচারের বা তাদেরকে মানসিক যে প্রেসার ক্রিয়েট করছে তার বিরুদ্ধে যদি আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করতে হয়, ভাঙড়ের মানুষ যাবেন তো নাকি? হাত তুলুন তো একটু দেখবো। প্রস্তুত আছেন তো ভাই? আমাদেরকে থাকতে হবে। তাদেরকে যদি প্রভাবিত করে দেয়, বিচার ব্যবস্থাটাকে যদি গিলে নেয়, তাহলে কোথায় আর বিচার পাবো? তাই আমাদের সজাগ সতর্ক হতে হবে।